তরঙ্গে তোমার ছোঁয়া পার্ট ২১ লেখিকা ফারহানা নিঝুম। দুপুরবেলা আকাশ থাকে একদম নীল, যেন বিশাল এক স্বচ্ছ ক্যানভাস। সূর্যের সোনালি আলো চারপাশকে উজ্জ্বল করে তোলে, গাছের পাতাগুলো চকচক করে ওঠে রোদের ছোঁয়ায়। হালকা বাতাস মাঝে মাঝে বয়ে যাচ্ছে, গাছের ডালে পাতাগুলো মৃদু দুলছে সমান তালে। ঘাসের ওপর সূর্যের আলো পড়ে চকচক করে, আর ফুলগুলো যেন আরও বেশি রঙিন হয়ে ওঠে। পাখিরা দুপুরের নীরবতা ভেঙে কখনো সখনো ডাক দেয়, মাঝে মাঝে কোনো চিল উঁচু আকাশের ডানা মেলে উড়তে থাকে। নিজেকে বড্ড অসহায় লাগছে ফারাহর। তাসফিনের ব্যবহারগুলো কষ্ট দিচ্ছে তাকে। বক্ষদেশের পীড়ায় নাজুক অবস্থায় মেয়েটার আঁখিপুট ভরে ওঠে ক্ষণে ক্ষণে। আজ তাদের রিসেপশনের অনুষ্ঠান ছিল, অথচ তা হচ্ছে না। বিয়েবাড়ি আকস্মিক শান্ত হয়ে গেছে। সদ্য বিয়ে করা নববধূকে রেখে ক্যাম্পে ফিরে যাচ্ছে তাসফিন। নিঃশ্বাস ভারী হয়ে আসছে ফারাহর। কিশোরী মনটা ভেঙে গেল স্বচ্ছ কাচের গ্লাসের ন্যায়। টুকরো টুকরো হল হৃদয়। এ কেমন প্রেম? না না, প্রেম হওয়ার পূর্বেই তো সবকিছু এলোমেলো হয়ে গেল। শুভ্র রঙা পুরুষটিকে দেখে চমকায় ফারাহর। তাসফিন শেখ এগিয়ে আসছে, তার প্রতিটি পদক্ষেপ দৃঢ়, আত্মবিশ্বাসী। সূর্যের আলোয় তার সাদা নেভি ইউনিফর্ম ঝলমল করছে। সাদা নিখুঁত ইস্ত্রি করা শার্ট, কাঁধে ৩টি সোনালি স্ট্রাইপ। লেফটেন্যান্ট কমান্ডারের পরিচায়ক। বাঁ পাশে নেভির ইমব্লেম, বুকের উপরে চকচকে নামফলক তাসফিন শেখ। গাঢ় নীল ট্রাউজার তার সুঠাম কাঠামোর সঙ্গে মিশে গেছে। কোমরে সোনালি বাকলসহ কালো বেল্ট শক্তপোক্তভাবে বাঁধা। তার হাতে সাদা পিক ক্যাপ, সামনে উজ্জ্বল গোল্ডেন অ্যাঙ্কার ইমব্লেম। সূর্যের আলোয় যেন আরও দীপ্তিমান হয়ে উঠেছে। হাতে কালো গ্লাভস নেই, তবে আঙুলগুলো আলগোছে মুষ্টিবদ্ধ। কালো পালিশ করা চামড়ার জুতো তার প্রতিটি পা ফেলায় একটা নিয়ন্ত্রিত গাম্ভীর্য এনে দিয়েছে। সে সামনে আসছে, ঠোঁটে এক চিলটে আত্মবিশ্বাসী হাসি, চোখে সমুদ্রের গভীরতার মতো প্রশান্তি। যেন এই মানুষটা ঝড়ের মাঝেও নৌযানের মতো স্থির। স্থির নেত্রে পল্লব ঝাপটায় ফারাহর। একবার দুবার, অতঃপর বার কয়েক নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে রয়। এই পুরুষকে এই পোশাকে সে আগে দেখেনি, তবে এখানে আসার পর তার অনেকগুলো ছবি দেখেছে সে। সুন্দর সুশীল পুরুষ তার। সুদর্শন বললেও ভুল হবে, তার থেকেও হয়তো সুন্দর। কি সুন্দর আপনি, মুখ ফসকে বলে দিল ফারাহর। মুচকি হাসল তাসিন। এগিয়ে এসে হাতের আজলায় তুলে নিল ফারাহর আদলখানি। উষ্ণ ছোঁয়া এঁকে দেয় ললাটে। আবেশে আখি বোঝে ফারাহর। ক্ষণিক আগেও যে রমণী রেগেছিল, গলে গেছে বরফের ন্যায়। সুখ, খুব শীঘ্রই ফিরব, ঠিক আছে? রাগতে নেই, বিশেষ করে তোমাকে একদম রাগা চলবে না। আমার বউর তুমি, রাগ করা বারণ আছে। আমি রাগ করব, তুমি রাগ ভাঙাবে, আর আমি ভালোবাসব, এটুকুই এনাফ। সহজ ভাষায় নিজ কঠিন আবদারগুলো চাপিয়ে দিল তাসফিন। ফারাহর প্রত্যুত্তরে কিছু বলতে পারল না, থামতে হলো তাকে। ফ্যাল করে চেয়ে রইল পুরোটা সময়। আপনি আমাকে ছেড়ে আবার চলে যাচ্ছেন লেফটেন্যান্ট সাহেব? বুকের ভেতর মোচড় দিয়ে উঠল তাসফিনের। ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছিল এমন কিছুই জিজ্ঞেস করবে ফারাহর। অতঃপর তাই হল। সুখ? ডাকবেন না ওই নামে, আপনি একদম ভালো মানুষ নন। আমি মোটেও আপনার সুখ নই। যদি সুখ হতাম তাহলে বারবার আমাকে ফেলে যেতেন না আপনি। অভিমানী কণ্ঠস্বর, চোখ দুটো অন্য দিনের তুলনায় একটু বেশি লালচে দেখাচ্ছে। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল তাসফিন। এটা আমার ডিউটি ফারাহর, তুমি ভুলে গেলে তো চলবে না। তোমার হাজব্যান্ড একজন নেভি লেফটেন্যান্ট কমান্ডার। তার কাজ এটাই, মাসের পর মাস বাইরে থাকা। তবে তোমার জন্য থামুন আপনি, বলবেন না কিছু। অশ্রুসিক্ত নয়নে তাকায় ফারাহর। মনটা বিক্ষিপ্ত হয়েছে তার। আপনি বারবার কেন এমন করেন লেফটেন্যান্ট সাহেব? আপনার উচিত ছিল আমার সাথে কিছুদিন থাকা, তাই না? তাসফিন চমৎকার হাসল, এগিয়ে এলো, ঘুচিয়ে দিল মধ্যবর্তী দূরত্ব। আলগোছে জড়িয়ে ধরে তাকে। হাঁসফাঁস করছে ফারাহর। আমি খুব শীঘ্রই ফিরব তো সুখ, তোমার মাঝে আমার সমস্ত সুখ রেখে গেলাম। ফিরে এসে শোধ সমেত বুঝে নেব। তপ্ত দুপুর মানেই এক রোদ ঝলমলে উত্তপ্ত পরিবেশ, যেখানে চারপাশ যেন আগুনের হলকায় জ্বলছে। সূর্যের প্রখর তাপে বাতাসও গনগনে হয়ে ওঠে,
যেন উষ্ণ লোহার পাতার মতো ছুঁতে গেলেই পুড়িয়ে দেবে। রাস্তাগুলো ফাঁকা হয়ে যায়, গাছের পাতাগুলো ক্লান্ত হয়ে নুয়ে পড়ে, আর দূর থেকে ভেসে আসে কাঠফাটা রোদের মাঝে পথচারীদের ক্লান্ত হাঁটার শব্দ। পিচঢালা রাস্তা উত্তাপে দুলতে থাকে, যেন সৃষ্ট হচ্ছে মরীচিকা। গরমে হাঁসফাঁস করতে থাকা মানুষজন ছায়ার খোঁজে ছোটে, কেউ গাছের নিচে আশ্রয় নেয়, কেউ বা ঠান্ডা পানির দোকানে গিয়ে দাঁড়ায়। ঘরের মধ্যে বসে থাকা মানুষজনও ফ্যানের আরাম খোঁজে, তবুও গরমের কামড় যেন পিছু ছাড়ে না। শুকনো বাতাসের মাঝে 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 ধুলো উড়ে আসে, গরমে ক্লান্ত পশু পাখিরা নীরব হয়ে যায়, আর পুকুরের পানীয় পর্যন্ত হয়ে ওঠে উষ্ণ। চারিদিকে একরকম স্থবিরতা নেমে আসে, যেন প্রকৃতি নিজেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে এই তপ্ত দুপুরে। কাঁধে ব্যাগ চাপিয়ে প্রাইভেট পড়তে যাচ্ছে স্নেহা। মনটা আনচান আনচান করছে। স্নেহা নেই, কবে আসবে তাও জানা নেই। ফারাহরকে ছাড়া অস্থির লাগছে তার। প্রাইভেট পথে গিয়েও আবার উল্টো পথে হাঁটতে লাগল স্নেহা। না, সে যাবে না আজকে প্রাইভেটে। মন ভালো নেই, কিছু ভালো লাগছে না। ওই স্নেহা, কোথায় যাও? চিরচেনা কণ্ঠস্বর, সায়র ডাকছে তাকে। না, ভ্রু কুঞ্চিত করে তাকালো স্নেহা। এই বেডা আবার তাকে ডাকছে কেন? একসময় তার ক্রাশ ছিল, কিন্তু এখন ভাল লাগে না। কি, চলে যাচ্ছ যে? তো কি করব? খ্যাক করে উঠল স্নেহা। সায়র চমৎকার হাসি উপহার দিয়ে বলল, বলছিলাম যে চলো কফি খেয়ে আসি। শুনলাম কলেজের পিছন দিকে বড় রাস্তার মোড়ে একটা নতুন কফি শপ খুলেছে। তেতে উঠল স্নেহা, খ্যাক করে উঠল ফের। তোমার যাওয়ার হলে তুমি যাও, আমাকে একদম ঢং দেখাতে আসবে না। রাগে তেতে উঠল সায়র। এই স্নেহা, এভাবে কথা বলছো কেন? বেশি ভাব নিচ্ছ নাকি? মুখ বাঁকালো স্নেহা। হ্যাঁ, নিচ্ছি, কারণ তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। শুনো সায়র, আমার পিছু ছ্যাঁচড়ামো করা বন্ধ করো। আহাম্মক বনে গেল সায়র। দুদিন আগেও মেয়েটাকে তাকে ভাইয়া বলতো, এখন ডিরেক্ট নাম ধরে বলছে, আর এখন বলছে নাকি ইন্টারেস্ট নেই। এই সরো তো সামনের থেকে। পাশ কাটিয়ে যেতে লাগলো স্নেহা। সায়র চেঁচিয়ে উঠল, যা যা, তোমার মতো ফালতু মেয়ের প্রতি আমার ইন্টারেস্ট নেই। 12 ব্যাটারি কোথায় কার? পা থামে স্নেহা, তিরিক্ষি মেজাজে বলে ওঠে, এই সায়রের বাচ্চা, তুই 1 নাম্বার 12 খাটের পানি খাওয়া ছেলে, এসেছে আমাকে বলতে। তোকে তো ফাড়া পাত্তা দিত না, ফালতু একটা। রাগে ফুঁসছে সায়র, মুখ ফুটে কিছু বলতে পারল না। সত্যি, এই ফালতু ফাড়ার পিছনে কতটা সময় ওয়েস্ট করেছে সে। ইস, এর চেয়ে ক্লাসের রাইয়ার পিছনে সময় দিলে আজকে ডেটিংয়ে যেতে পারত। সায়র অপেক্ষা করল না, চুপচাপ বেরিয়ে গেল। স্নেহা তো সৌহার্দ্যকে দেখেই ফিট হয়ে গেছে, এবারে পাক্কা প্রেমটা করেই ছাড়বে। না না, আর ছাড়াছাড়ি নেই, একেবারে বিয়ে করেই ছাড়বে। মেয়েকে বাড়ি দেখতে পেয়ে ভ্রু কুচকে নিল শায়লা আহমেদ। কিরে স্নেহা, তুই প্রাইভেটে যাসনি? কাচুমুচু মুখ করে দাঁড়িয়ে আছে স্নেহা। আসলে মা, আমার না মোটেও ভালো লাগছে না ফারাকে ছাড়া। তপ্ত নিঃশ্বাস ফেললেন শায়লা আহমেদ। এটা কোনো কথা? ফারা তো গিয়েছে শ্বশুরবাড়ি, এখন কি ওর জন্য তুই পড়াশোনা ছেড়ে দিবি? তোকেও কি শ্বশুরবাড়ি পাঠিয়ে দেব? চোখ দুটো চকচক করে উঠল স্নেহার। সত্যি মা, দেখো, শ্বশুরবাড়ি যেতে আমার আপত্তি নেই, তুমি চাইলে তাড়াতাড়ি ব্যবস্থা করতে পারো। মেয়ের পাকনামো দেখে কান টেনে ধরল শায়লা আহমেদ। চুপচাপ গিয়ে পড়তে বসবি, আমি নবীনকে পাঠাচ্ছি। আশাহত হল স্নেহা। শ্বশুরবাড়ি যাওয়ার স্বপ্ন কি চোরাবালিতে হারিয়ে যাবে? নীল সমুদ্রের বিশাল বুকে রাজসিক ভঙ্গিতে ভেসে চলছে এক বিশাল জাহাজ। চারপাশে শুধুই জলরাশি, দিগন্তে মিশে গেছে আকাশ আর সমুদ্রের রেখা। শক্তিশালী ইঞ্জিনের মৃদু গর্জন আর পানির সঙ্গে জাহাজের সংঘর্ষে সৃষ্টি হওয়া ছলাৎ ছলাৎ শব্দ যেন এক মনোমুগ্ধকর সঙ্গীত বাজিয়ে চলেছে। তরঙ্গ একের পর এক ছুটে আসছে, কখনো ধীর, কখনো উত্তাল। সাগরের বুক চিরে এগিয়ে চলা জাহাজের সঙ্গে ঢেউগুলো যেন খেলা করছে, কখনো সামনের অংশে এসে আছড়ে পড়ে সাদা ফেনার ঝাপটা, আবার কখনো পেছনের জলে দোলা দিয়ে মিলিয়ে যায়। জাহাজের ডেকে দাঁড়িয়ে থাকলে অনুভব করা যায় সেই ঝিরিঝিরি বাতাস, লোনা জলকণা মিশে আসে হাওয়ার পরশে। নৌঘাটিতে পৌঁছে গেছে লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। হাতে ফাইলগুলো নিয়ে তার পিছু পিছু আসছে লেফটেন্যান্ট নাইম ইসলাম। কমান্ডার, এই ফাইলগুলো দেখুন, আপনি একবার রিচেক করে নিন। তাসফিন হাত বাড়িয়ে ফাইলগুলো নিতে নিতে এগিয়ে চলেছে, প্রত্যুত্তরে শুধোয়, অস্ত্রগুলো কোথায়? কমান্ডার, সেগুলো নৌঘাটিতেই রয়েছে, আপনি যদি একবার সবটা দেখে নিতেন তাহলে আর্মস ডিল অ্যাক্ট বা ন্যাশনাল সিকিউরিটি আইনের অধীনে মামলা হতে পারে, এগুলো চোরাচালানের মাল বলতে পারেন।
নৌঘাটির ভেতরে নিরাপদ গুদামে রাখা হয়। এসব স্থাপনা কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাখা হয়েছে। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল তাসফিন। অস্ত্রগুলো সুরক্ষিতভাবে রাখা হয়েছে, আপাতত এগুলো হস্তান্তর করতে হবে। দুজন মানবকে ধরা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আপাতত এখনও মুখ খুলছে না তারা। তরঙ্গে তোমার ছোঁয়া, পার্ট ২২। লেখিকা ফারহানা নিঝুম। প্রাপ্তমনস্কদের জন্য। যথারীতি রেসপন্স করবেন। নিস্তব্ধ রাত, যখন চাঁদের আলো ও মেঘের আড়ালে লুকিয়ে থাকে, তখন আশেপাশে শুধু গভীর অন্ধকার। সারা পৃথিবী যেন নিস্তব্ধ। এক মুহূর্তের জন্য কোনো শব্দ নেই। বাতাসও একপাশে থেমে গেছে, যেন কোনো শব্দ নেই। রাতের শীতলতা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছে। তার মধ্যে এক অদ্ভুত শান্তি, যেন কিছুই ঘটছে না, অথচ কিছু একটা চলছে, একটা অবর্ণনীয় গতি। একান্ত নীরবতা। গাছগুলোর ডালপালা একে অপরের দিকে ঝুঁকে পড়ছে, যেন বাতাসের অপেক্ষায়। কোনো পাখির ডাকও শোনা যাচ্ছে না। একমাত্র দূরের নদীর কলকল শব্দটিই যেন জীবন টানে এই নীরবতার মধ্যে। বাতাসে এক ধরনের নীরবতা মিশে গেছে, যেন প্রকৃতি নিজেও কোনো কিছু বলার অপেক্ষায় আছে। অন্ধকার কক্ষে এক কোণায় বসে আছে এক মেয়ে ফারহা। তার চোখে বিষাদের ছাপ, মনে যেন কোনো গভীর দুঃখ। একা, নিঃসঙ্গ, অনুভব করছে সেই মুহূর্তের তীব্র শূন্যতা। কক্ষের দেওয়ালগুলোও যেন তার একাকিত্বের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। কোনো শব্দ নেই, কেবল তার হৃদয়ের আওয়াজ, যার প্রতিটি ধ্বনি যেন আরও এক পলক বিষাদ যোগ করছে। চুপচাপ জানালার কাছে বসে আছে ফারহা। এটা অন্যায়, অবিচার হচ্ছে তার সহিত। এভাবে একা ফেলে চলে গেল। বিকেলের দিকে আরিফা আহমেদ কল করেছিল তাকে। মেয়েটা নিজেকে সংযত করে বছর ভদ্রভাবেই কথা বলেছে। তাসফিনের কথা জানতে চাইলে খুব সূক্ষ্মভাবে প্রসঙ্গ পাল্টাতে। কেউ জানতেই পারল না ফারহার মনের খবরটুকু। কেউ বুঝতে চাইল না তাকে। চাপা অভিমান তৈরি হয় তাসফিনের প্রতি। দরজায় টোকা পড়তেই সেদিক পানে দৃষ্টি ফেলল ফারহা। আলগোছে জানালার কাছ থেকে উঠে গিয়ে দরজাটা খুলে দিল। হলুদ রঙা শাড়ি পরে দাঁড়িয়ে আছে নূপুর। ঠোঁট জুড়ে বিচরণ করছে চমৎকার হাসিটা। আপু, তুমি? এখানে আসার পর নূপুরকে আপনি আজ্ঞে করে চলছিল ফারহা, অথচ নূপুর কি সুন্দর তাকে ছোট বোনের মতো আংলে নিয়েছে। চলো নিচে, একা একা রুমে কি করছো, চলো আমার সাথে। ফারহা ফের রুমে এসে সফেদ রঙা ওড়নাটা নিয়ে নিল। ভালো করে জড়িয়ে নিচে গেল। সিঁড়ি যাচ্ছে আসতেই নজরে এলো ঝুমুরকে। হাস্যোজ্জ্বল মুখশ্রী নিয়ে দাঁড়িয়ে আছে। ফারহাকে দেখামাত্র হাত বাড়িয়ে দিল। এসো ছোট ভাবি। ছোট ভাবি ডাকটা শুনতে ভীষণ মিষ্টি লাগে ফারহার নিকটে। ঝুমুর বড় হওয়ার দরুন ভীষণ আদুরেভাবে কথা বলে তার সহিতে। চলো একটা জিনিস দেখাই। রুবেনা শেখ এবং রিজওয়ান শেখ ঘুমে বিভোর রয়েছে। ফারহা বুঝতে পারছে না তাহলে ওরা এখন তাকে কোথায় নিয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এখন কোথায় যাচ্ছি? হেসে ফেলল নূপুর। চলো আগে, তারপর দেখতে পাবে। ফারহাকে নিয়ে করিডরের পাশ দিয়ে বন্ধ ঘরে গেল নূপুর এবং ঝুমুর দুজনে। বন্ধ দরজা। এটা মূলত তাসফিন, নূপুর, ঝুমুরের একান্তই ব্যক্তিগত ঘরটা। তালাবদ্ধ ঘরটা খুলে দিল নূপুর। ভেতরে প্রবেশ করল তিনজন। অন্ধকারে নিমজ্জিত কক্ষটি। ঝুমুর এগিয়ে গিয়ে আলো জ্বালিয়ে দিল। চোখ ধাঁধানো সুন্দর ঘরটা। অবাক নেত্রে চেয়ে রইল ফারহা। কক্ষ জুড়ে বিচরণ করছে শৈশবের স্মৃতিগুলো। একপাশে কাঠের তৈরি ছোট্ট কাচের তৈরি আলমারিতে একের পর মেডেল রাখা, ক্রেস্ট, সবকিছু তাসফিনের নামে। শৈশবের দারুণ দারুণ ছবি। অপর পাশেই নূপুর এবং ঝুমুরের প্রাপ্তিগুলো। ফারহা এগিয়ে গিয়ে ছুঁয়ে দিল সবকিছু। এগুলো সব আমাদের ছোটবেলার স্মৃতি। ভাবলাম তুমি যখন এসেছ তোমাকে দেখাই। ফারহা চরম আশ্চর্যান্বিত হয়ে সবটা দেখল। অবাক নেত্রে বিস্ময় নিয়ে শুধয়। তোমাদের ভাইয়া তো দারুণ ব্রিলিয়েন্ট ছিল আপু। ঝুমুর হেসে ফেলল। সম্মতি প্রকাশ করে বলল, হ্যাঁ ভাইয়া, খুব ব্রিলিয়েন্ট বা ব্রাইট স্টুডেন্ট বলতে পারো। মুখখানি চুপসে আমসি হয়ে গেল ফারহার। এত ব্রিলিয়েন্ট মানুষের বউ নাকি ফেলটুস কুমারী ফারহা। ছি, এটা মানা যায় না। আচ্ছা, বাই এনি চান্স কখনো যদি কোথাও কেউ জিজ্ঞেস করে আপনার স্ত্রী স্টুডেন্ট লাইফে কেমন রেজাল্ট করত, তখন তাসফিন কি বলবে? ধ্যাত, এরকম হয় নাকি? মানুষের কি খেয়ে দেয়ে কাজ নেই এসে জিজ্ঞেস করবে এরকম আজাইরা কথা? নিজ ভাবনায় মগ্ন ফারহা। কি আজাইরা ভাবনা তার! এখন তো উচিত মুখ ঝামটা দিয়ে চুপচুপ ঘুমিয়ে পড়া। তাসফিন আসুক একবার, ফেলে যাওয়ার বদলা শোধে আসলে তুলে নিবে সে। রাগে দুঃখে গজগজ করতে করতে রুমে গেল ফারহা। টেবিলের উপর সাদা কাগজের টুকরো দেখে অবাক হল। কাগজ খুলতেই দেখতে পেল স্পষ্টভাবে লেখা, ফিরে এসে সব অভিমান ভাঙিয়ে দেব। আপনার তোলার মতো শরীরের ইঞ্চি ইঞ্চিতে চুমু ভাব। লজ্জায় হাঁ হয়ে গেল ফারহা। এই লোকটা এত ঠোঁটকাটা, কিভাবে বলছে রে? চিন্তিত হল ফারহা। বারবার শুকনো ঢোক গিলছে সে। আগে তো এমন করেনি। এই লেফটেন্যান্ট সাহেবের কি একটুও লজ্জা নেই?
একটা মিষ্টি সকাল মানেই যেন স্নিগ্ধতা আর প্রশান্তির ছোঁয়া। ভোরের নরম আলো ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়ে, গাছের পাতাগুলোয় শীষের বিন্দু চিকচিক করে ওঠে। হালকা বাতাস শরীর ছুঁয়ে যায়, সঙ্গে নিয়ে আসে ফুলের মৃদু গন্ধ। পাখিরা মিষ্টি সুরে ডাকতে থাকে, যেন এক অদৃশ্য সঙ্গীত বই নিয়ে আসে। সকালের রোদের কোমল পরশ গায়ে লাগলে মনের তীব্র অনুভূতিগুলো মস্তিষ্কে ভয়াবহভাবে জেগে ওঠে। এক কাপ ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতে দিতে বারান্দায় বসে থাকার মজাই আলাদা। চারপাশের প্রকৃতি তখন একদম শান্ত, মনে হয় যেন পৃথিবী একটু ধীর হয়ে গেছে, শুধু অনুভব করার জন্য। কোথাও দূরে মসজিদের আজানের ধ্বনি শোনা যায়, যা সকালকে আরও পবিত্র করে তোলে। বারান্দায় বসে বসে গল্প করে ফারহা এবং রুবেনা শেখ। রুবেনা শেখ আচারগুলো আগেভাগেই বয়ামে ভরে রাখছেন। ফারহা চুপচাপ কফি কাপ হাতে বসে আছে। এখানে আসার পর কেউই তাকে কাজ করতে দিচ্ছে না, বিশেষ করে রুবেনা শেখ তো একদমই না। নিজের মেয়ের মতো রাজরানী করে রেখেছেন রীতিমতো। ও আম্মু, বল। বলছিলাম যে দুপুরের রান্না কি করবেন? আমি রান্না করি? ডানভ্রু কুঁচকে নিলেন রুবেনা শেখ, মুখ ফিরিয়ে চাইলেন ফারহার পানে। রান্না করবি তুই? আমি কি তোকে রান্না করাতে নিয়ে এসেছি? মুখ ঝামটা দিয়ে বলল রুবেনা শেখ। হতাশ হল ফারহা। বারান্দায় এলেন রাইমা শেখ। এত ভাবতে হবে না তোমাকে ফারহা, রান্না করে দিয়েছি আমি, আর বুয়া তো চলেই এসেছে, ও সবটা গুছিয়ে নিয়েছে। কথাগুলো বলতে বলতে পাশের চেয়ার টেনে বসলেন তিনি। ফের হতাশ হল ফারহা। কাঁদো কাঁদো ঘাপটা স্পষ্ট ফুটে উঠেছে। বাইরে গাড়ি পার্ক করে ভেতরে আসলেন রিজওয়ান শেখ। নজরে এলো ফারহার ফ্যাকাশে মুখখানি। কি ব্যাপার ফারহামা, এভাবে মুখ ভার করে বসে আছো কেন? ফারহার ইচ্ছে করল হাত পা ছড়িয়ে কাঁদতে। আম্মু আমাকে বসিয়ে রেখেছেন, আমি কি করব? আমাকে কিছু করতে দিচ্ছেন না। ফ্যাকাশে মুখটা দেখে হেসে ফেলল রিজওয়ান শেখ। তাই বলে এরকম মুখ করবে? নাক ফুলে ওঠে ফারহার। রিজওয়ান শেখ কিয়ৎ সময় ভেবে বললেন, তুমি বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করো। চকচক করছে আখির দয়। কি আব্বু? লম্বা একটা ঘুম দাও। হো হো করে হেসে উঠল রাইমা শেখ। ঠিক বলছেন ভাইজান। ফারহা, যাও গিয়ে ঘুমাও। আশাহত হল ফারহা। এভাবে বসে থাকতে বুঝি ভালো লাগে? যদি এটা কৃষ্ণপুর হতো তাহলে এতক্ষণে স্নেহাকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ত সে। অথচ এখানে কিছুই চেনে না সে। চিনবেই বা কি করে? ঢাকা তো আশাই হয়নি তার। রাতের শেষ প্রহর। আকাশে এখনও অন্ধকারের চাদর মোড়া, তবে পূর্ব দিগন্তের এক কোণে হালকা নীলচে আভা জানান দিচ্ছে ভোর আসন্ন। সমুদ্রের বাতাস নৌঘাটির ধাতব কাঠামোর মধ্যে দিয়ে শো শো করে বইছে, যেন নিঃশব্দে রাতের ক্লান্তি মুছে দিচ্ছে। নৌঘাটির ভেতর। নৌঘাটির প্রশস্ত ডকইয়ার্ড এখন প্রায় নীরব। রাতের পালার গার্ডরা টহল দিচ্ছে নিয়ম মেনে, তাদের বুটের চাপা শব্দ প্রতিধ্বনিত হচ্ছে কংক্রিটের মেঝেতে। দূরে অ্যাঙ্কার করা যুদ্ধজাহাজের উপর লালচে নেভিগেশন লাইটগুলো টিমটিম করে জ্বলছে, যেন অন্ধকারের বুক চিরে দিক নির্দেশ করছে। মাঝে মাঝে শোনা যাচ্ছে কোনো ইঞ্জিনের ক্ষীণ গুঞ্জন। সমুদ্রের ওপারে কোনো জাহাজ হয়তো তার গন্তব্যের দিকে এগোচ্ছে। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ অবশেষে ফিরে এসেছে। তার ইউনিফর্ম এখনও লবণের গন্ধমাখা। ক্লান্ত দেহ, কিন্তু চোখজোড়া সতর্ক। নৌঘাটির গেট দিয়ে প্রবেশ করার সময় তার চোখ আটকে যায় কন্ট্রোল টাওয়ারের ঝাপসা আলোর কিকে। এত রাতেও কিছু অফিসার ডিউটিতে রয়েছে। কেউ কেউ রিপোর্ট তৈরি করছে, কেউ মেশিন চেক করছে। সে ধীর পায়ে নিজের কেবিনের দিকে এগিয়ে যায়। পাশ কাটিয়ে যায় কয়েকজন জুনিয়র অফিসারকে, যারা কেবলই নাইট শিফট শেষ করে বিশ্রামে যাচ্ছে। নৌঘাটির ঘড়িতে সময় দেখায় 04.10। এখনও কিছুক্ষণ বাকি ভোর হতে, কিন্তু তাসফিন জানে এই স্বল্প সময়ের নীরবতাই তাকে আবার নতুন দিনের জন্য প্রস্তুত করবে। ইউনিফর্ম খুলে গোসলের উদ্দেশ্যে ভেতরে যায় তাসফিন। আপাতত তাকে গোসল নিতেই হবে। শরীর প্রচণ্ড রকম ঘেমে গেছে, রীতিমতো ঘামের গন্ধ বের হচ্ছে। গোসল শেষে বেরিয়ে এলো, বেডে এসে টান টান হয়ে শোয়ে। অনেকগুলো রহস্যের জট খুলতে হবে তাকে। লোকগুলো কিভাবে জানল সেদিন ওদিকে কোনো টহলদারি জাহাজ থাকবে না? এতটাই সহজ কি সবটা জানা? তবে কি সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে আছে? না না, খুব শীঘ্রই এসব কিছুর সমাধান খুঁজতে হবে। অবৈধ অস্ত্রগুলো সঠিক স্থানে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাসফিনকে সেদিন রাতে কৃষ্ণপুরে কে গুলি করেছিল তার হদিস পাওয়া গিয়েছে। বর্তমানে চট্টগ্রামে লুকিয়ে বসে আছে সে, রাফজাল নামক এক অপরাধী। তাসফিন ইতিমধ্যেই তার কিছু লোকজন পাঠিয়েছে যাতে তাকে ধরা হয়।
কতদিন লুকিয়ে থাকবে সে? কখনো না কখনো তো ধরা দিতেই হবে। তাসফিনের হাত থেকে বাঁচতে পারবে না কখনোই। টিকটিক করে ঘড়ির কাঁটা ঘুরছে। ফোনটা হাতে তুলে নিল তাসফিন। সময় 4:30 ছুঁই ছুঁই। এই মুহূর্তে প্রিয় বউটাকে কি ফোন করা উচিত হবে? পুরুষ মন মানতে নারাজ। একটুখানি কথা বলা প্রয়োজন আছে। ঘুটঘুটে অন্ধকারে ডুবে আছে কক্ষটি। বিছানায় গুটিসুটি হয়ে শুয়ে আছে ফারহা, গায়ে পাতলা কাঁথা মুড়ি দেওয়া। ফোনের ব্রিপ ব্রিপ শব্দটি তীব্রভাবে কর্ণকুহুরে হওয়া মাত্র নড়েচড়ে বসল ফারহা। চোখ ভর্তি ঘুম। এ অসময়ে কে তার শান্তির ঘুমটুকু নষ্ট করতে উদ্যত হয়েছে? ফোন হাতে নেওয়া মাত্র বুকের বাঁ দিকে ধুকফুক শব্দটি প্রগাঢ় হচ্ছে। স্ক্রিনের উপর স্পষ্টভাবে লেখা আছে তাসফিন শেখ। ফোনটা কি রিসিভ করা উচিত? করা উচিত নয়। লোকটা মোটেও সুবিধার নয়। তার কথা কিভাবে? এই মাঝরাতে ফোন কেন করেছে? হ্যালো, বেদ্দপ মাইয়া, সালাম কই? থতমত খেয়ে গেল ফারহা। ছোট্ট করে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার লজ্জা করে না আমাকে ফোন করছেন? হুশ, চিৎকার কম, নহলে ফিরে এসে গলা টিপে দেব। শিথিল হুমকিতে দমে গেল ফারহা। অপর প্রান্তের লোকটা নিঃশব্দে হাসছে। মিসেস শেখ, হাত চেক করুন। মিসেস শেখ খুব আদুরে একটা ডাক। তাহার নিকটে এসে এমন আদুরে ডাক শুনলে গলে যায় ফারহা। নিজের হাত দুটো চেক করতে লাগল। আবিষ্কার করল দুটো সুন্দর বালা। চমকে উঠে ফারহা। সেদিন সকালে উঠে হাতে এগুলো দেখেছিল। সে ভেবেছিল হয়তো রুবেনা শেখ দিয়েছে। পছন্দ হয়েছে মিসেস শেখ? আপনি নিতান্ত অসভ্য লেফটেন্যান্ট সাহেব, অনুমতি ব্যতীত আমার হাত ধরেছিলেন। বিরক্ত হল তাসফিন, ক্ষিপ্ত মেজাজে বলে, আহ, চিৎকার পছন্দ নয় মোটেও, আস্তে কথা বলো। মুখখানি চুপসে গেল ফারহার। ফের গম্ভীর স্বরে বলল তাসফিন, আমার উপর রাগ করা তোমার জন্য বারণ আছে সুখ। রাগ করতে পারবে না তুমি। সে যতই অন্যায় করি, কারণ স্রষ্টা আমার সব সুখ তোমার মাঝে দিয়ে দিয়েছে। ফারহা চুপ করে বসে আছে। অকস্মাৎ তাকে অবাক করে দিয়ে তাসফিন হিসিয়ে বলল, মিসেস শেখ, চিৎকার করে কথা বললে কণ্ঠনালীতে কামড় দেব। চমকে ওঠে ফারহা। আচ্ছা, এখন তো সে দূরে আছে, তাহলে একটু বকলে কি কিছু করতে পারবে? যেই ভাবনা সেই কাজ। রাগিনী হয়ে চট করে বলল, আপনি না ভীষণ খারাপ কমান্ডার, সামনে থাকলে আপনাকে এক ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দিতাম। ফিচলে হাসে তাসফিন। কি বলবে মেয়েকে? উফ, এতটা বাচ্চামুখী তার করা উচিত? তাসফিন যে অন্যরকম কিছু অনুভব করছে। হাত আস্ত থাকবে তো ম্যাডাম, দেখা গেল আপনার হাত থেকে শুরু করে আস্তে আস্তে উপরের দিকে উঠে এলাম। দম বন্ধ হয়ে আসার উপক্রম ফারহার। কাকে দেখছে সে? ইস, কি লুচু তার স্বামী! বেমালুম ভুলে গেছে লোকটাকে টাইট দিতে গিয়ে নিজেই বেফাসে পড়ে যায়। তরঙ্গে তোমার ছোঁয়া, পাঠ 23, লেখিকা ফারহানা নিঝুম। আকাশটা ঘন কালো, যেন এক অদৃশ্য চাদরে ঢাকা পড়ে গেছে সবকিছু। চারপাশ নিস্তব্ধ, শুধু দূর থেকে ভেসে আসা ঝিঝি পোকার শব্দ যেন রাতের সঙ্গীত হয়ে বাজছে। চাঁদ নেই, তারা লুকিয়ে আছে মেঘের আড়ালে, আর বাতাসে ভাসছে এক অদ্ভুত শূন্যতা। হালকা শীতল বাতাস গায়ে এসে লাগছে, এক অদ্ভুত স্নিগ্ধতা এনে দিচ্ছে মন জুড়ে। রাস্তার বাতিগুলো টিমটিম করে জ্বলছে, যেন ক্লান্ত চোখে রাতের নিস্তব্ধতা দেখছে। দূরের কোনো বাড়ির জানালা দিয়ে ক্ষীণ আলো বেরিয়ে আসছে, কিন্তু তার চারপাশের অন্ধকার এত গভীর যে সেই আলোও যেন হেরে যাচ্ছে। জানালার কাছে চুপটি করে বসল ফারহা। নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে অপর প্রান্তের ব্যক্তিটি। অনেকক্ষণ ধরে চলছে নীরবতা। নীরবতা ভেঙে ফিসফিসিয়ে কেউ বলল, মিসেস শেখ। উত্তর কি করবে ফারহা? করা কি উচিত? আপনার হাত স্পর্শ করুন আবার। চমকায় ফারহা। আর তো কিছু নেই, শুধু বালা দুটো ব্যতীত। হাতে কিছু নেই তো? বিস্ময় নিয়ে শুধায় ফারহা। দুষ্টু হাসল তাসফিন। নেশাতুর কণ্ঠে বলল, ভেজা ভেজা ভাব অনুভব করো। সুখ, তোমার হাতে গভীর চুমু খাচ্ছি। তোমার ওপর শুয়ে আছো, এত চটপট করছো কেন? উফ, আমার আদর করতে বাধা দিচ্ছ? তীব্রভাবে সর্বাঙ্গ ঝাঁকুনি দিয়ে উঠল ফারহার। কি ভাবনা? লোকটা এতদূর ভাবছে, এরকম দুষ্টু ভাবনা। চট করে হাত সরিয়ে ফেলল ফারহা। এবার কণ্ঠনালীতে হাত স্পর্শ করুন। বিদ্যুৎ স্পৃষ্ট মতো চোখ দুটোতে বিস্ফোরণ ঘটে ফারহার। আপনি কি সব বলছেন? কণ্ঠনালী প্রচণ্ডভাবে কাঁপছে। এবারেও হাসল তাসফিন। যা বলছি করো। কম্পিত হচ্ছে কবুতরি পেলব। কিছু নেই তো? টান টান হয়ে বিছানায় শুয়ে পড়ে তাসফিন। অনুভূতি অন্যরকম। দৃষ্টি বুলিয়ে দেখো, লালচে রঙা আমার দেওয়া দুষ্টু কিছু।
খুব করে একটা বাজে কামড় দিয়েছি রাতেই। তুমি তো বারবার বলছিলে আমাকে আপনার বুকের ভেতর নিয়ে নিন লেফটেন্যান্ট সাহেব। আমি পারছি না দূরে থাকতে, আরও কত কি। আর সবচেয়ে আশ্চর্যজনক কথা হচ্ছে তোমার ইস থামিয়ে দিল ফারহা তাসফিনকে। কণ্ঠনালীর ঠিক নিচে ছোট্ট টকটকে লাল চিহ্ন দেখে চোখ ছানা বড়া হয়ে গেল ফারহার। এটা কখন হলো? সে তো ব্যথা পায়নি। এটা কিসের দাগ? মিসেস, আসলে বলবো কিসের দাগ, ঠিক আছে? নাকি এক্ষুনি শুনবে? আচ্ছা, অপেক্ষা করানোর দরকার নেই, এক্ষুনি বলছি। রাতে তোমার ওড়না ছিল আমার হাতে, আর আমার ঠোঁট ছিল তোমার গলায়। এরপর পাগল পাগল উন্মাদতা, সেই চাহনি, অনুভূতি, আর ঠিক তার পরেই তোমার চট করে ফোনটি কেটে গেল। বিস্ময়কর সবটা। ফ্যাল করে তাকিয়ে আছে ফারহা। এটা কিসের দাগ? কিয়ৎক্ষণ কি একটা ভেবে চরম পর্যায়ে অবাক হলো। কি বলছে এই লোকটা? অবাকের পর অবাক হচ্ছে। কি ঠোঁটকাটারে বাবা, এর আগে তো এমন ছিল না। রৌদ্রস্নান দুপুরে পথ যেন আগুনের আঁচে পুড়তে থাকা এক ফালি স্বর্ণরেখা। খা খা রোদে পথের ধুলো যেন গনগনে কয়লার মতো উষ্ণ, যার ওপর দিয়ে হেঁটে গেলে পায়ের তলায় দহন টের পাওয়া যায়। আশেপাশের গাছপালা যেন নীরব হয়ে গেছে, পাতাগুলো রোদের তাপে ঝিমিয়ে পড়েছে। মাঝে মাঝে শুকনো পাতা খসে পড়ে, ধুলো উড়িয়ে নিয়ে যায় হালকা হাওয়া। পথের ধারে শুকনো ফাটা মাটি দেখা যায়, যেন রোদ তাকে চিরে ফেলেছে। ফাঁকা রাস্তায় এক আধটা ছায়া খুঁজে ক্লান্ত পথিক আশ্রয় নেয়। গাছের গোড়ায় বসে ঘাম মুছে নেয় হাতের চিলতে কাপড়ে। দূরে কোথাও একটা কাক তৃষ্ণায় কর্কশ স্বরে ডেকে ওঠে। পাশের কোনো শুকনো ডোবা থেকে ব্যাঙের লুকিয়ে থাকা ডাক শোনা যায় ক্ষীণ স্বরে। বাতাস পর্যন্ত যেন ক্লান্ত, অলসভাবে এক চিলটে গরম হাওয়া নিয়ে আসে, যা শরীরে লাগলেই অস্বস্তি বাড়িয়ে তোলে। ফারহাকে বগল দাবা করে নিয়ে যাচ্ছে ঝুমুর। তাসফিনের কড়া হুকুম যাতে ফারহাকে তার কলেজে ভর্তি করানো হয়। ঝুমুর এবছরে অনার্সের ৩য় বর্ষের ছাত্রী। ফারহা যদি তার কলেজেই ভর্তি হয় তাহলে সুরক্ষিত থাকবে। সৌহার্দ্যকাল সকাল সকাল গিয়ে ফারহার সব কাগজপত্র নিয়ে চলে এসেছে কৃষ্ণপুর থেকে। খচ্চর বেড়া তাকে শান্তি দিচ্ছে না। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে ফারহার। বিয়ে হয়েছে এসেছে ৩-৪ দিন হলো সবে, এর মধ্যেই পড়ার ভূতটা ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে এই লোক। মুখের শোচনীয় অবস্থা দেখে হাসি পাচ্ছে ঝুমুরের, কিন্তু সশব্দে হাসল না। মৃদুস্বরে হেসে শোধ হয়ে, মন খারাপ ছোট ভাবি? একরাশ বিরক্তি নিয়ে বলে ওঠে ফারহা, তোমার ভাইয়ের আমার শান্তি সহ্য হয় না আপু। অট্টহাসিতে ফেটে পড়ে ঝুমুর, বিনুনি টেনে দেয় ফারহার। আহা, কষ্ট! দেখো, ভাইয়া কিন্তু যা করছে তোমার ভালোর জন্যই করছে। চিকন নাকের ডগা ফুলে ওঠে ফারহার। কচু করছে, এই ভালোটা কিছুদিন পরে করলে কি হতো? জীবনটা প্যারাময় কেন বানিয়ে দিচ্ছে? ঝুমুর বেশ বুঝতে পারছে ফারহার পড়াশোনার প্রতি আগ্রহ খুব একটা নেই, তবে তাসফিনের আদেশ অনুসারে তাকে পড়ানোর দায়িত্ব ঝুমুরের ওপরেই দিয়েছে। উহু, এরকম করলে তো হবে না, ভাইয়া ফিরলে খবর আছে। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে ফারহার। এ কোন মুসিবতের ভেতরে পড়ল সে? বউ ফেলে চলে যাওয়া স্বামী আবার পড়াশোনা নিয়ে পড়েছে। উফ, এগুলো মানা যায় না। কলেজ প্রাঙ্গণে প্রবেশ করতেই ঝুমুর নিজ দায়িত্বে তাকে ভর্তি করিয়ে দিল। ফারহা চাইলে আজ থেকেই ক্লাস করতে পারে। এই তো, গতকাল নাকি ওদের নবীন বরণ অনুষ্ঠান। চারিদিকটা সাজানো গোছানো হচ্ছে। মনে পড়ে যাচ্ছে স্নেহার কথাটা। মেয়েটা নেই, মন ভারী হচ্ছে তার। ইস, স্নেহাও যদি একসাথে থাকত তাহলে। মন আঙিনায় খারাপ লাগারা ভিড় জমিয়েছে। ছোট ভাবি, এখানেই দাঁড়িয়ে থাকো, এক্ষুনি আসছি আমি। চমকালো ফারা, ব্যতিব্যস্ত হয়ে বলল, কোথায় যাচ্ছ আপু? তুমি দাঁড়াও, ফর্ম পূরণ করে অফিস রুমে জমা দিয়ে আসি। ফারা কথা বাড়াল না, চুপটি করে বেঞ্চে বসে পড়ল। ঝুমুর হাতের ফর্ম নিয়ে এগিয়ে গেল অফিস রুমের দিকে। হ্যালো বিউটিফুল লেডি। পুরুষালী কণ্ঠস্বর। ঘাবড়ে গেল ফারা, চকিতে দৃষ্টি ঘুরিয়ে সেদিক পানে চাইল। হলুদ রঙার টি শার্ট জড়িয়ে এক পুরুষ কাঁধে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। দেখে বোঝাই যাচ্ছে ফারার থেকে বয়সে অনেকটা বড় হবে। আমাকে বলছেন? খানিকটা অস্বস্তি নিয়ে শুধু হয় ফারা। প্রত্যুত্তরে চমৎকার হাসি উপহার দিল সেই অচেনা পুরুষ। জি, এখানে তুমি ছাড়া তো আর কাউকে দেখছি না। অকস্মাৎ তুমি সম্বোধনটা মোটেও পছন্দ হল না ফারার। ঠিক আছে, বুঝলাম, তবে আপনি কি আমার পরিচিত? দুদিকে মাথা নাড়িয়ে না বলল সেই পুরুষ। অদ্ভুত হাসল ফারা, বিদ্রোহী কণ্ঠে বলল, আমি যতদূর জানি একজন অপরিচিত যে কাউকে, সে মেয়ে হোক বা ছেলে, তাকে কখনোই প্রথম সাক্ষাতেই তুমি বলা যায় না। যেহেতু আপনি আমাকে চিনেন না আর না আমি আপনাকে চিনি, সেই হিসেবে আমাকে তুমি বলাটা মোটেও পছন্দ হল না।
সামনে সুদর্শন পুরুষ অবাক নেত্রে তাকালো, এগিয়ে এলো 2 কদম। আয় হায়, ছোট্ট মেয়ে তো ফায়ারফক্স। কপালে কিঞ্চিত ভাঁজ পড়ল ফারার। বাই দ্য ওয়ে, আমি আর্দ্র, তুমি? থ্যাঙ্কস, বাট আমি আমার নাম বলতে ইচ্ছুক নই। হাতের ব্যাগটা তুলে অফিস রুমের দিকে এগোতে লাগল ফারা। পেছনে দাঁড়ালো আর্দ্র, বলে ওঠে, হেই লিসেন, তুমি তো এখানেই পড়ছ, তাহলে আবার দেখা হবে। অদ্ভুত বিহেভিয়ারগুলো ভীষণ বিরক্তিকর লাগছে ফারার নিকটে। গায়ে পড়া মানুষগুলো মোটেও পছন্দ নয় তার। দেখছে কথা বলতে চায় না, তারপরেও জোর করে কথা বলতে এসেছে যত্ত সব। বিষণ্ণ বিকেল, আকাশে সূর্যের আলো ফিকে হয়ে আসছে। চারপাশে যেন এক ধরনের ম্লান সোনালি আভা ছড়িয়ে পড়েছে। বাতাসের স্পর্শে আছে ক্লান্তির ছোঁয়া। গাছের পাতাগুলো নরম বাতাসে ধীরে ধীরে দুলছে। একাকী রাস্তা ধরে হেঁটে চলা কেউ, মাথা নিচু করে হয়তো পুরনো কোনো স্মৃতির ভেতর ডুবে আছে। দূরে কোথাও একা একটা পাখি কেবল করুণ স্বরে ডাকছে, যেন হারিয়ে যাওয়া দিনের গল্প শুনিয়ে যাচ্ছে। নদীর জলও আজ শান্ত, ঢেউয়ের কোলাহলই, শুধু ধীরগতিতে বয়ে চলা। কোথাও হয়তো একটা শুকনো পাতা হঠাৎ করেই মাটিতে ঝরে পড়ছে, তার শব্দটুকুও যেন এই নিস্তব্ধতার মাঝে আরও গভীর শূন্যতা এনে দিচ্ছে। খাবার শেষে উঠে দাঁড়ালো ফারা। প্লেটগুলো নিজ দায়িত্বে ধুয়ে দিচ্ছে সে। সকাল থেকে 2 বার ফারা তাসফিনকে কল করেছে, অথচ লোকটা রিসিভ করেনি। মনটা কেমন লাগে, মনে মনে বদলোকটাকে আচ্ছা করে বকছে সে। একবার আসুক, কথাই বলবে না ফারা। রাত বিরেতে 2 হাত ভর্তি মেহেদি দিয়ে বসে আছে ফারা। মেয়ে মানুষ একটু একটু সকাল হাত থাকবেই, কিন্তু কথা হচ্ছে হুট করে 2 বোন 2 হাতে এমন ভর্তি করে মেহেদি লাগিয়ে দেওয়ার কারণ খুঁজে পেল না ফারা। আচ্ছা, কাল কি কোনো অনুষ্ঠান আছে? মুখ তুলে তাকায় নূপুর। হ্যাঁ, খুব বড় অনুষ্ঠান আছে। শ্বশুরবাড়িতে থাকা সত্ত্বেও অনুষ্ঠান সম্পর্কে জানতেই পারেনি? এমা আপু, আমাকে তো কিছুই বললে না। বোকা নেত্রে পল্লব ঝাপটায় ফারা। হেসে ফেলল ঝুমুর। আরে বলো না, কি উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে? জামাই আসবে, তোমার জামাই। এটার থেকে বড় অনুষ্ঠানের উপলক্ষ চাই নাকি? ঝুমুরের কথায় মন কাননে অদ্ভুত ঝড় উঠেছে। এই তো সপ্তাহখানেক আগেই গেল লোকটা, তাহলে ফিরছে কেন আবার? স্বামীর প্রত্যাবর্তনের খবর শুনে কিশোরী বধূর হৃদয়ে যেন এক অদ্ভুত আলোড়ন বয়ে যায়। বুকের গভীরে কোথাও এক ঝড়ের আভাস, অথচ সে ঝড়ে নেই কোনো বিধ্বংসী তাণ্ডব, বরং আছে অস্থিরতার এক মধুর স্পন্দন। প্রথমে অবিশ্বাস, সত্যিই কি ফিরছেন তিনি এতদিন পর? প্রিয় মানুষটির সান্নিধ্যের স্বপ্ন যেন বাস্তব হতে চলেছে, এই ভাবনাতেই তার শিরায় শিরায় ছড়িয়ে পড়ে শিহরণ। 2 হাতে মুখ ঢেকে লজ্জায় লুকায় ফারা। চোখের তারায় খেলে যায় অজানা এক উচ্ছ্বাস। তারপর অপেক্ষা। প্রতিটি মুহূর্ত যেন দীর্ঘায়িত হয়ে যায়। প্রতিটি নিঃশ্বাসে কেবলই অনুভূত হয় এক অপরিচিত ব্যাকুলতা। ঘরদোর পরিপাটি করতে গিয়ে হাত কাঁপে। আয়নার সামনে দাঁড়িয়ে বারবার দেখে নিজের মুখ। কিশোরী বধূর মনে তখন একসাথে জাগে শঙ্কা ও আনন্দ, লজ্জা ও উচ্ছ্বাস। স্বামীর সান্নিধ্য কেমন হবে? এতদিন পরও কি সে তার আগের মতোই? এই ভাবনাগুলোর মাঝেই সে ধীরে ধীরে এগিয়ে যায়, বুকে এক অদ্ভুত আলোড়ন নিয়ে, এক অদ্ভুত টান। লজ্জায় আড়ষ্ট হয় মুখশ্রী। নিজ হাতের মেহেদি দেখে বুকের ভেতর দুরু দুরু অনুভব করে ফারা। ইস, ফিরলেই তো বলবে, ম্যাডাম, আমার জন্য কি গাঢ় লাল রঙে হাত সাজিয়েছেন? ইস, তখন ফারা কি বলবে? আচ্ছা, এতগুলো দিনে কি তাসফিন একটিবারও তাকে মনে করেনি? হয়তো করেনি। শয়তান পুরুষ। না না, শুধু শয়তান নয়, ঠোঁটকাটা লোক। না হলে কেমন কেমন কথা বলছিল সেদিন ফোনে। রুবেনা শেখ বিছানায় বসে আছেন। ছেলে আসবে কাল ওনার। সেই আনন্দ আর ধরে না। চুপিসারে ওনার রুমে গেল ফারা। ফারাকে দেখে মনটা ভালো হয়ে গেল ওনার। আয় আম্মু, আয়। মিষ্টি হেসে এগিয়ে গেল ফারা। 2 হাত ভর্তি মেহেদি দেখে হাসেন তিনি। কি সুন্দর দেখাচ্ছে, একদম নতুন বউ। লজ্জায় নুইয়ে গেল ফারা। আলমারি থেকে একটা শাড়ি বের করে তাকে দিল রুবেনা শেখ। এই নে, এটা কাল পরিস কেমন? শাড়িটা উল্টে পাল্টে দেখে ফারা। বেশ পছন্দ হয়েছে তার। চলবে। তরঙ্গে তোমার ছোঁয়া, পার্ট 24, লেখিকা ফারহানা নিঝুম। গল্পের খাতিরে কিছুটা রোমান্টিকতা যুক্ত করা হয়েছে, পড়তে না চাইলে ওই অংশটুকু স্কিপ করবেন। অনেকদিন ধরে আকাশ যেন আগুন ঝরাচ্ছে। সূর্যের তীব্র তাপে বাতাসও উষ্ণ হয়ে উঠেছে, যেন আগুনের লেলিহান শিখা ছুঁয়ে যাচ্ছে চারপাশ। গাছের পাতাগুলো বিবর্ণ হয়ে ঝিমিয়ে পড়েছে। রাস্তায় হাঁটতে গেলে মনে হয় পায়ের নিচে লোহার পাত বিছানো। সারা শহর জুড়ে একটা ক্লান্ত নিস্তব্ধ আবহাওয়া। তারপর দুপুরের দিকে হঠাৎ করেই বাতাস বদলে যেতে শুরু করে। আকাশের কোণে কোণে কালো মেঘ জমতে শুরু করে। সেই গুমোট গরমের মাঝে হালকা একটা ঠান্ডা বাতাস বইতে শুরু করে, যেন প্রকৃতির নিঃশ্বাস। মুহূর্তের মধ্যে দিগন্ত জুড়ে কালো মেঘের রাজত্ব। গাছের ডালপালা দুলতে থাকে, ধুলো উড়ে ওঠে, রাস্তায় এক ধরনের অদ্ভুত সুর তোলে। আচমকাই শুরু হয় টিপ টিপ বৃষ্টি।
প্রথমে কয়েক ফোঁটা জল পড়ে ধুলো ভরা মাটির গায়ে, সাথে সাথে মাটির বুক থেকে বেরিয়ে আসে এক টুকরো স্নিগ্ধ গন্ধ। সেই গন্ধ যেন এক মুহূর্তে সমস্ত ক্লান্তি মুছে দেয়। এরপর ধীরে ধীরে ফোঁটা ফোঁটা জল ঝরে পড়ে, যেন আকাশ থেকে এক মায়াবী ছন্দ নেমে আসছে। বন্ধ ঘরে চুপচাপ দাঁড়িয়ে আছে ফারা। সে বাইরে যাবে না। ওই তো একটু আগেই জানালা দিয়ে উকি দিয়ে দেখেছে সেই সফেদ গাড়িটা। সে ফিরেছে। ইস, ফারা কেন এত লজ্জা পাচ্ছে? লজ্জার কিছু নেই। সফেদ শার্ট এবং তার সঙ্গে গাঢ় নীল রঙা জিন্স প্যান্ট। গাড়ি থেকে নেমেই ছাতাটা মেলে ধরে। টুপটুপ বৃষ্টি পড়ছে। ভেজা জুতোজোড়া আরও খানিকটা ভিজে গেল। পা বাড়িয়ে এগিয়ে চলল সামনে। সদর দরজার সামনেই দাঁড়িয়ে আছেন রুবেনা শেখ। ছেলেকে দেখে ওনার হাসি রীতিমতো উপচে পড়ছে। আলগোছে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে তাসফিন। মিস ইউ ডার্লিং, হেসে ফেলল রুবেনা শেখ। তৎক্ষণাৎ আগমন ঘটে রিজওয়ান শেখের। আমার বউকে ডার্লিং ডাকছ বেয়াদব? সহসা হেসে ফেলল তাসফিন, বাবাকে আলিঙ্গন করে খুবই সম্মানের সহিতে। তোমার বউ আমার কলিজা আব্বু, তাই কথাবার্তা সাবধানে বলবে। চক্ষুদয় সূচালো করে তাকালো। তুমি সাবধান, নিজের বউয়ের কাছে যাও। উফ আব্বু, চমৎকার হাসল রিজওয়ান শেখ। এসো, ভেতরে এসো। মিস্টার রিজওয়ান শেখ ফিলিং জেলাস? ছেলের কথায় টনক নড়ে রিজওয়ান শেখের। চোখ পাকিয়ে তাকালেন তিনি। ওষ্ঠ বাঁকিয়ে হাসল তাসফিন। দুজনের কাণ্ড দেখে হু হু করে হেসে উঠলেন রুবেনা শেখ। রাইমা শেখ এগিয়ে এসে ছেলেটাকে আদুরে জড়িয়ে নিলেন। সৌহার্দ্য মৃদু হেসে সবার সাথে ভাব বিনিময় করে রুমে চলে গেল। কেমন আছো চাচি? মলিন হাসেন রাইমা শেখ। মৃদুস্বরে বলেন, আমি ঠিক আছি তাসফিন, তুই কেমন আছিস? এই তো ভালো। চাচা কোথায়? ও তো কাজে বেরিয়েছে। তাসফিন আর কিছু বলল না। নীরব রাত, চারপাশ নিস্তব্ধ, যেন বাতাসও নিঃশব্দে বইছে। একাকী এক আগন্তুক ধীর পায়ে এগিয়ে যাচ্ছে অন্ধকার গোডাউনের দিকে। তার জুটোর ঠক ঠক শব্দ নীরবতা ভেঙে দেয়, প্রতিধ্বনি তোলে দেওয়ালের গায়ে। গোডাউনের বিশাল লোহার দরজার সামনে দাঁড়িয়ে মুহূর্তকাল থামে সে, যেন কিছুর অপেক্ষায়। তারপর দরজাটা ধীরে ধীরে ঠেলে ভেতরে প্রবেশ করে। অন্ধকারে মিশে থাকা নিঃশ্বাসের শব্দ শোনা যায়। ভেতরে আরেকজন আছে। ছায়ার গভীরে লুকিয়ে থাকা সেই অচেনা সত্তা প্রতীক্ষা করছিল তার, নাকি সেও অজানার আতঙ্কে জমে আছে। লোকটি ভেতরে ঢুকতেই দরজার কপাট ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, যেন বাতাসও নিঃশ্বাস আটকে রেখেছে। ঘরটা স্যাঁতস্যাঁতে, দেয়ালের গায়ে ছোপ ছোপ দাগ, কোণ ঘেঁষে পড়ে থাকা কাঠের বাক্সগুলো কালের সাক্ষী হয়ে নিশ্চুপ দাঁড়িয়ে। হঠাৎ কোথাও যেন একটা সামান্য নড়াচড়ার শব্দ হয়, শ্বাস টেনে নেওয়ার মতো ক্ষীণ অথচ স্পষ্ট। লোকটি থমকে দাঁড়ায়। কে? তার কণ্ঠস্বর গভীর কিন্তু শান্ত। অন্ধকারের ভেতর থেকে আরেকজন ধীরে ধীরে সামনে আসে। ম্লান আলোয় মুখটা স্পষ্ট হয়, চোখ দুটো সতর্ক, মুখের রেখাগুলো কঠোর। তুমি এসেছ? প্রশ্নটা বাতাসে ভেসে থাকে। উত্তরের অপেক্ষায় যেন চারপাশের নীরবতা আরও ঘনীভূত হয়ে ওঠে। তুমি ডেকেছ এখানে? বন্ধ ঘরে থাকা দ্বিতীয় লোকটি হাসল। তার হাসি ভারী খাচ্ছে দেওয়ালের পিঠে। আমার জিনিসগুলো কোথায়? আতঙ্কে কপালে ঘাম জমেছে প্রথম লোকটির। তুমি তো জানোই কি হয়েছে। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু তা সম্ভব হয়নি, তাই তো? আর সেটা কার জন্য? ওই নেভিদের জন্য। দেখো, তুমি টেনশন করো না, আমি সবটা সামলে নেব। জাস্ট কিছুদিন সময় লাগবে। তর্জনী আঙ্গুলের ইশারায় তাকে যেতে বলল। ইজি চেয়ারে বসে আছে দ্বিতীয় লোকটি। মস্তিষ্ক ডুবে আছে নিছুক ভাবনায়। অস্ত্র চাই, সেগুলো দিলেই টাকা আসবে, আর তা মোটেও হতে দিচ্ছে না ওই অফিসারগুলো। কিন্তু সে তো সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়, খুব শীঘ্রই হেস্তনেস্ত করেই ছাড়বে। আর যাকে দায়িত্ব দিয়েছে সে যদি না পারে, তাহলে তাকেও শেষ করে দেবে আগন্তুক। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে, চারপাশ নিস্তব্ধতার চাদরে ঢাকা। দূর অন্ধকারের গহ্বরে ঘুমিয়ে আছে শহর, কেবল বৃষ্টির একটানা ঝরঝর শব্দ বেজে চলেছে, যেন ক্লান্তিহীন এক সুর। গাছের পাতায়, জানালার কাছে, ছাদের কার্নিশে জলকণারা ঝরে পড়ছে অনবরত। পথঘাট ভিজে চকচক করছে, স্ট্রিট লাইটের আলোয় জলে প্রতিফলিত হচ্ছে এক রূপকথার মায়াবী আভা। দূরে কোথাও বাজ পড়লে মুহূর্তের জন্য বিদ্যুতের ঝলকানিতে উদ্ভাসিত হয় চারদিক, তারপর আবার গভীর অন্ধকার গ্রাস করে সবকিছু। খট করে দরজা খুলে ভেতরে প্রবেশ করল তাসফিন। বিছানায় বসেছিল ফারা। চোখাচোখি হয় দুজনের।
বাইরে তখনও বৃষ্টি ঝরছে, একটানা থেমে থেমে, কখনো প্রবল কখনো মৃদু। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে, অথচ বন্ধ ঘরের ভেতর দুজন মানুষ, নীরব অথচ স্পষ্ট অনুভূতিতে বাঁধা। একটা ছোট্ট বাতি জ্বলছে কোণের টেবিলে, তার ক্ষীণ আলোয় মানুষের ছায়ারা লম্বা হয়ে পড়েছে দেওয়ালে। জানালার কাছে বৃষ্টির ফোঁটা লেগে এক অদ্ভুত সঙ্গীত বেঁধেছে, যেন বাইরে প্রকৃতি কথা বলছে আর ভেতরে দুটি হৃদয় চুপচাপ শুনছে সেই ভাষাহীন সুর। তাদের চোখে কোনো তাড়াহুড়ো নেই, ঠোঁটের কোণে অজানা এক নীরবতা। হয়তো কিছু বলার আছে, হয়তো কিছুই বলার নেই। সময়ের হিসাব মুছে গেছে, এ যেন এক স্থির মুহূর্ত, যেখানে কেবল তাদের শ্বাস-প্রশ্বাসের শব্দ আর বৃষ্টির একঘেয়ে ছন্দ। ওই ম্যাডাম, লুকিয়ে লুকিয়ে আছেন কেন? হাসকিটুনে বলা কথাটা তীব্রভাবে কর্ণস্পর্শ করল। কণ্ঠনালী কাঁপছে ফারার। তার কি করা উচিত? পাশ কাটিয়ে ব্যালকনিতে এগিয়ে গেল ফারা। সফেদ পর্দাগুলো দুলছে, বৃষ্টির ঝাপটা এসে বারবার ছুঁয়ে যাচ্ছে তাকে। ভুল করে ফেলল, ইস, এই ফারা কেন গাধা বলো তো? ওই ম্যাডাম, শুনেন তো, ডাকবেন না একদম, আমি কিন্তু আপনাকে আজকে মেরেও দিতে পারি। ফিচলে হাসে তাসফিন, শার্টের স্লিভ গোটেই ধীরে ধীরে টান টান হয়ে দাঁড়াল, গলা খাকারি দিয়ে এগুতে এগুতে বলল, আমাকে মারার সাহস আছে তো? অবশ্য থাকার কথা, যেহেতু একজন লেফটেন্যান্ট কমান্ডারের ওয়াইফ তুমি। মুখ বাঁকালো ফারা, খুঁজে পেল না কি করবে না কি বলবে। অহেতুক ব্যালকনিতে থাকা টপগুলো উপরে তুলতে লাগল। আপনি সবসময় একই কাজ করেন লেফটেন্যান্ট সাহেব, প্রথম দিন যেটা করেছেন দ্বিতীয় বিয়ের দিনেও একই কাজ করেছেন। আপনি কি ভাবছেন আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি? ওভো, কখনো না, চলে যান আপনি। ম্যাডাম, রুমটা কিন্তু আমার, দখল করে বসে আছেন আপনি। থতমতো খেয়ে গেল ফারা, ভুলেই বসেছে রুমটাই পচা পুরুষের। ঠিক আছে, আমিই চলে যাচ্ছি। মুখ বাঁকিয়ে ব্যালকনি থেকে আসতে লাগল ফারা। কোমল স্পর্শ পেয়ে চমকালো ফারা, নিজ হাত কারো বুকের বাঁ পাশে অনুভব করতে পারছে সে। ধুকপুক ধুকপুক শব্দটি, ইস, শুনলেও বক্ষস্থল কম্পিত হচ্ছে তার। অস্থির চিত্তে সরতে চাইল। চোখ বন্ধ করো, বুকে মাথা রেখে আমার হৃদয়স্পন্দন শুনো সুখ। নারীসত্তা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে ফারাহের। পৃথিবীতে এই শব্দটি কি সবচেয়ে সুন্দর? আজ ফারাহ নিকটে এই পুরুষের হৃদয়স্পন্দন এত সুন্দর শুনতে লাগছে কেন? নিজেকে পুরুষ্ঠবক্ষে দেখে ছটপট করতে লাগল। আপনার হৃদয়স্পন্দন খুব বাজে, মাংসপিণ্ড লাফাচ্ছে কেন? বাচ্চাদের মতো কথা, দারুণ লাগল তাসফিনের নিকটে। আলগোছে হাতড়ো নিচ দিয়ে পা গলিয়ে কোলে তুলে নিল তাকে। হৃদয়স্পন্দন খুব বাজে, লাফাচ্ছে আপনার সান্নিধ্য পাওয়ার জন্য সুখ। লজ্জায় আটকে অতিষ্ঠ হয়ে উঠেছে ফারাহ। নির্লজ্জ পুরুষ, তাই তো বেফাস কথাবার্তা বলে তাকে। সে কি বুঝে না তাতে নারীসত্তা কাঁপিয়ে তুলে অনায়াসে? শুনো ম্যাডাম, আমাকে আটকালে ফলটা কিন্তু মোটেও ভালো হবে না। আর হ্যাঁ, ভুলে গেলেন যাওয়ার সময় কি বলছিলাম? আমার সব সুখ আপনার মাঝে গচ্ছিত আছে, এবার ফেরত দেন শোধ সমেত। চঞ্চল কিশোরী আটকে দেওয়া হয়েছে শিকলে। ওহু, তাকে নয়, তার মনকে। কথায় মেলারা আজ বিদায় নিয়েছে। অধর দুটিতে যেন অদৃশ্য টেপ লাগিয়ে দিয়েছে কেউ। লজ্জায় নিমজ্জিত অন্তঃস্থল। এত লজ্জা রাখবে কোথায় সে? কি ম্যাডাম, কথা বলেন। দুরু দুরু অনৈদিক হৃদয়স্পন্দন, এই হৃৎপিণ্ডটা আজ ধোকা দিচ্ছে, কেমন ধুকপুক করছে। এটা যদি তাসফিন শুনতে পায় তাহলে কি হবে? অন্ধকার স্বর্গ, এক চিলতে আলো নেই কোথাও। বক্ষ মাঝে এক অষ্টাদশীকে আঁকড়ে ধরে আছে সুদেহী তাসফিন। বলিষ্ঠ হাতের বাঁধনে জড়ায় ফারাহ, টুকরো টুকরো চুমু এঁকে দিচ্ছে ললাটে। হৃদয় দোলা লেগেছে, তলপেটে থাকে প্রজাপতিগুলো উড়তে চাইছে। স্বামী আদর বুঝি এটাই, হয়তো। কমফোর্টার টেনে ঢেকে নিল নিজেদের। গুটিসুটি হয়ে শুয়ে রইল ফারাহ। সুখ, জি, ঘুমাবো। চোখ দুটো ছোট হয়ে এলো ফারাহের। ঘুমাক, কিন্তু ফারাহকে বলছে কেন? সে কি করবে? ঘুমান। চহ, শব্দটি বিরক্তের ন্যায় উচ্চারণ করে তাসফিন। ছোটদের বিয়ে করা আরেকটা ঝামেলা, তাদের বোঝাতে বুঝাতে অর্ধেক জীবন শেষ। উফ, তালবউটা কবে বুঝবে তাকে? হাঁটুর বয়সী এই মেয়েটা তাকে সামলানোর ক্ষমতা রাখে না, অথচ নিজের সবটা তার উপর ছেড়ে দিয়েছে। লেফটেন্যান্ট চেয়ে বুকে ঘুমাবো, তুমি শো। আহাম্মক বনে গেল ফারাহ, তাকিয়ে আছে ফ্যালফ্যাল করে। আকস্মিক লজ্জা অনুভব করল। ও মা, তাসফিন কি তার বুকে মাথা রেখে ঘুমাবে? ইস, কি লজ্জা, একদম সিনেমা হয়ে গেল। দমাটকে মারা যাবে কি সে? কি হলো শো? নপ, আপনার লজ্জা করে না ছোটদের বুকে ঘুমাতে? উফ বউ, উফ স্বামী। থমকালো তাসফিন, বেফাস কথায় নিজেও থতমতো খেবে গেল ফারাহ। হো হো করে হেসে উঠল তাসফিন। ম্যাডাম, কি বললেন আবার বলুন। থম মেরে গেল ফারাহ। ভুলবশত সেও স্বামী বলে ফেলেছে। ইস, কি লজ্জা, আমি কিছু বলিনি, কিন্তু আমি তো স্পষ্টই শুনতে পেয়েছি। সরি, সে এগেন। আর বলবো না, আবার বলতে হবে। ওহো, হোঁ, বলতে তো আপনাকেই হবে ম্যাডাম।
হুট করেই ফারাহকে সাপের মতো পেঁচিয়ে নিল তাসফিন। আতকে উঠে ফারাহ অসহায় মুখ করে তাকালো তার দিকে। তাসফিন তো ছেড়ে দেওয়ার পাত্র নয় মোটেও। পরপর গোলাপি পাপড়ির ন্যায় ওষ্ঠজোড়া টেনে নেয় নিজ পুরুষ্ঠ ওষ্ঠ ভাজে। শরীরটা অসাড় হয়ে আসছে তার, কাঁপুনি রোগীর মতো কাঁপছে সে। দীর্ঘ সময় নিয়ে ঠোঁটের ভাজে থাকা মিষ্টি সুধা পান করে নেয় তাসফিন। উন্মাদ তাসফিন, যাকে আটকানোর সাধ্য নেই ফারাহের। ঠোঁট ছেড়ে কপালে কপাল ঠেকিয়ে লম্বা লম্বা নিঃশ্বাস ফেলতে রাখল দুজনেই। চোখ দুটো খিচিয়ে বুজে রেখেছে ফারাহ। ওই ফাজিল লেফটেন্যান্ট সাহেবের দিকে তাকানোর সাধ্য নেই তার। যান, আরেকবার প্লিজ, 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 ওয়ান্স মোর যান। সহসা চোখ মেলে তাকালো ফারাহ। বুকের ভেতর দুরো দুরো কম্পন অনুভব করছে। দুহাতে ঠেলে দিল অসভ্য কমান্ডারকে। না, ফাজিল লেফটেন্যান্ট সাহেব, সরে দাঁড়ান। আই ওয়ান্ট। চলবে। তরঙ্গে তোমার ছোঁয়া, পার্ট 25। লেখিকা ফারহানা নিঝুম। কাছে আসতে বলছি। বেশ রাগ নিয়ে বলল তাসফিন। মিয়ে গেল ফারাহ। কাঁপা স্বরে দূর থেকেই বলল, না, আপনি কেমন যেন। ফিচলে হাসে তাসফিন, গা দুলিয়ে বলল, ইস, অমন করে না যান, এসো না। ফারাহ অকস্মাৎ বাঁয় করে কেঁদে ফেলল। ফুপাতে ফুপাতে বলল, আপনি এমন করছেন কেন? পিটপিট চোখ করে তাকালো তাসফিন। মৃদু হেসে বলল, আচ্ছা, কিছু করব না, বুকে এসো। ফারাহ ভয় পাচ্ছে, ফাঁকা ঢোক গিলে বলল, সত্যি তো? একদম। ফারাহ কাছে আসতেই বুকে টেনে নিল তাসফিন। কপালে উষ্ণ ছোঁয়া এঁকে চোখ বুজে মনে মনে নিজেকে শুধয়, তুই এত ভালো হলি কবে তাসফিন? সেই মন তাসফিন, বেচারি সুখ নিশ্চয়ই তাকে ভালো ভাবছে। ইস, কি হবে সামনে। নেভির লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ গভীর রাতে অপারেশন চালিয়ে বঙ্গোপসাগরের মাঝখান থেকে একদল অস্ত্র পাচারকারীকে আটক করেছে। বাতাসে এখনও লবণাক্ত গন্ধ। জাহাজের ডেকের আলোয় ধরা পড়া পাচারকারীদের মুখ দৃঢ় কিন্তু উদ্বিগ্ন। তাসফিন তাদের মধ্যে সবচেয়ে সন্দেহজনক লোকটিকে নিয়ে আসে জিজ্ঞাসাবাদের কক্ষে। রুমটি ছোট, শীতল, একপাশে একমুখী কাঁচের জানালা। আলোটা ইচ্ছা করেই কিছুটা কমিয়ে রাখা হয়েছে, যাতে অপরাধী মানসিক চাপে থাকে। তাসফিন ধীর পায়ে সামনে এসে দাঁড়ালেন, তার চোখে কঠোর দৃষ্টি। তিনি চেয়ারে বসে কড়া গলায় বললেন, তোমাদের দলনেতাকে এই অস্ত্র কোথায় পাঠানো হচ্ছিল? পাচারকারী প্রথমে চুপ করে থাকল, তারপর ঠোঁট কামড়ে বলল, আমি কিছু জানি না স্যার, আমি শুধু মাঝি, আমাকে ভাড়া করা হয়েছে। তাসফিন এক ঝটকায় টেবিলের উপর রাখা কাগজপত্র তার সামনে ছুড়ে দিলেন। মিথ্যে বলার চেষ্টা করো না, আমাদের কাছে প্রমাণ আছে, তোমার মোবাইল ট্র্যাক করা হয়েছে, তোমাদের প্রতিটি কথোপকথন রেকর্ড আছে। এখন বলো, অস্ত্র কার কাছে যাওয়ার কথা ছিল? লোকটি ঘামতে শুরু করল। একবার পানির বোতলের দিকে তাকালো। তাসফিন ইশারায় বোতল এগিয়ে দিলেন। পানি খাও, কিন্তু মনে রেখো, মিথ্যে বললে অবস্থা আরও খারাপ হবে। একটু থেমে পাচারকারী অস্পষ্ট গলায় বলল, আমরা শুধু ডেলিভারি দিই, আসল বায়ার কারা জানি না, কিন্তু একজন মানুষ আছে, সবাই তাকে বড় ভাই বলে ডাকে, তিনিই সবকিছু নিয়ন্ত্রণ করেন। তাসফিন শান্ত গলায় বললেন, ঠিক আছে, বড় ভাই সম্পর্কে যা জানো সব বলো। তার কণ্ঠস্বরের দৃঢ়তা পাচারকারীকে বিঝিয়ে দিল, আজ মিথ্যে বলে পার পাবে না। লোকটা নিশ্চুপ, একটা কথাও বলল না। আকস্মিক সজোরে আঘাত করল তাসফিন। কন্ট্রোল হারাচ্ছে সে। সৌহার্দ্য দ্রুত গতিতে এগিয়ে গেল। ভাই, ভাই, কি করছ? অগ্নিদৃষ্টি নিবদ্ধ করল তাসফিন। সহসা চুপ করে গেল সৌহার্দ্য। সরি লেফটেন্যান্ট। লোকটাকে আকস্মিক আবারও লাথি বসায় তাসফিন। উল্টো পড়ে যায় লোকটা। কলার চেপে ধরে তাসফিন। বলবি কি না, কে সেই বড় ভাই? রীতিমতো কাঁপছে লোকটা। কণ্ঠনালীতে কথাগুলো আটকে আসছে। আমি কিছু জানি না স্যার, সত্যি বলছি। আবারও আঘাত করতে যায় তাসফিন। নাইম ইসলাম তাকে আটকাল। সৌহার্দ্য টেনে তোলে লোকটাকে, গলা চেপে ধরে তার। কিয়ৎ সময় পার হতেই কেঁপে কেঁপে ওঠে পুরুষ্ঠ শরীরটা। আকস্মিক মাথা ঘুরিয়ে ফের পড়ে গেল সে। মুখ থেকে সাদা সাদা ফেনা বেরিয়ে এলো। নিঃশ্বাস ত্যাগ করেছে। বিষক্রিয়া। ব্যালকনিতে দাঁড়িয়ে নৌঘাটিতে ঘটে যাওয়া ঘটনাগুলো ভেসে উঠছে মানসপটে। কি এসব? উহু, সামথিং রং। তার শরীরে কিছুই ছিল না, শুধু হাতে ঈগল পাখির রিংটা ছাড়া। সেটাতে কোনো রকম বিষ পাওয়া যায়নি, অথচ পুরো শরীর নীল হয়ে গেছে। ভোরের আলো ফুটতে শুরু করার মুহূর্তটি অপার্থিব সৌন্দর্যে ভরা। চারদিক তখন হালকা ধূসর। অন্ধকারের চাদর আস্তে আস্তে সরতে থাকে। পূর্ব দিগন্তে মৃদু গমলা আভা দেখা যাচ্ছে, যেন রঙের ক্যানভাসে সূর্য এক টুকরো উজ্জ্বলতা ছড়িয়ে দিচ্ছে। পাখিরা ধীরে ধীরে ডাকে, শীতল বাতাস গায়ে শিহরণ জাগায়। গাছের পাতায় জমে থাকা শিশিরবিন্দু সূর্যের আলোয় মুক্তার মতো ঝলমল করে ওঠে। ঘাসের ওপর খালি পায়ে হাঁটলে শিশিরের শীতল স্পর্শ হৃদয়ে এক অনন্য প্রশান্তি এনে দেয়। বেঘরে ঘুমাচ্ছে ফারাহ। অকস্মাৎ হাতে টান পড়ল তার। সুখ, ওঠো! সুখ, ওঠো বলছি। সুখ, উঠতে বলেছি। সকাল হয়নি তো কমান্ডার, তুমি ওঠো! এক প্রকার ফারাহকে টেনে ঘুম থেকে তুলল তাসফিন।
কি হয়েছে আপনার? ভূত দেখেছেন নাকি সকাল সকাল? ডান ভ্রু কুচকে নিল তাসফিন। না, আমার ড্রেস বের করো জর্জুনের। জুতোগুলো রাখা আছে শপে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ফারা। এত সকালে এই পচা লোকটা তাকে এটার জন্য ডেকে তুলেছে? সিরিয়াসলি, আপনি এটার জন্য আমাকে ডেকেছেন লেফটেন্যান্ট সাহেব? তো তুমি কি ভুলছো আমি সেদিন যাওয়ার সময় কি বলেছিলাম? তার মানে এখন আমি আপনার এসব কাজ করব? তো কে করবে? ওঠো। রাগে দুঃখে কষ্টে উঠে দাঁড়ালো ফারা। ঘুমটা হয়নি তার, মাথাটা ঝিমঝিম করছে। গুটি গুটি পায়ে এগিয়ে গেল ওয়াশরুমে। ওখানে আলাদা আলাদা ক্যাবিনেট রয়েছে, রয়েছে অনেকগুলো তাক, সুন্দর করে আয়রন করা শার্ট প্যান্ট, অন্য তাকে জুতোগুলো রাখা। ফারাহ জগিং স্যুট বের করে জুতো নিয়ে বেরিয়ে এলো। মুখ গোমড়া করে বলল, এই নিন আপনার জগিং স্যুট। বাঁকা হাসল তাসফিন। রেডি হয়ে দ্রুত বেরিয়ে গেল। এটা তার রোজকার কাজ। একজন সৈনিক সে, নিজেকে ফিট রাখতে হবে, তবেই তো লড়াই করতে পারবে। তাসফিন বেরিয়ে যেতেই বিছানায় গায়ে এলিয়ে দিল ফারাহ। হঠাৎ করে চিৎকার শুনতে পেল সে। আতকে উঠে সে দৌড়ে গেল ব্যালকনিতে। নিচে দাঁড়িয়ে আছে তাসফিন, তর্জনী আঙুল তুলে শাসানোর সহিতে আওড়াল, এসে ঘুমোতে দেখলে একের পর এক চুমু খাবো। কথাটা বলেই ছুট লাগাল তাসফিন। ঠোঁট উল্টে কেঁদে ফেলল ফারাহ। কি ফাজিল লেফটেন্যান্ট সাহেব! সূর্যের সোনালি আলো গাছের পাতায় ঝিকিমিকি করছে, শিশির বিন্দুদের মুক্তার মতো ঝলমল করে তুলছে। হালকা মেঘের টুকরো নীল আকাশে ভেসে বেড়াচ্ছে, আর বাতাসে ভেসে আসছে তাজা ফুলের মিষ্টি গন্ধ। পাখিরা আপন মনে কিচিরমিচির করছে, যেন এক স্বর্গীয় সঙ্গীতের সুর তুলছে। চারদিকে এক অদ্ভুত শান্তি, সতেজতা আর উজ্জ্বলতার ছোঁয়া। একটি নতুন দিনের আশায় পরিপূর্ণ এক ঝলমলে সকাল। ব্যাগ গুছিয়ে একদম রেডি স্নেহা। মনে আনন্দের বন্যা বইছে রীতিমতো। এত আনন্দ হবেই বা না কেন? এতগুলো দিন পর ফারহাকে দেখতে পাবে। এই তো আজকে নবীন সহ স্নেহা দুজনেই ঢাকা যাচ্ছে ফারহার কাছে। অবশ্য নবীন বলছে স্নেহাকে কিছুদিনের জন্য রেখে ফের চলে আসবে। এখন দেখা যাক কি হয়। নাচতে নাচতে ড্রয়িং রুমে এলো স্নেহা। ইতিমধ্যেই জয়নাল আহমেদ খেতে বসেছেন, সঙ্গে আছেন সাজ্জাদুল আহমেদ। দুজনেই কেনাকাটা নিয়ে আলোচনা করছে। ছেলের বাড়িতে কি পাঠাবে না পাঠাবে এসব নিয়েই তাদের আলাপ আলোচনা। ভাইয়া, নবীন তো বলল জামা কাপড় থেকে শুরু করে ফল মিষ্টি সব কেনা হয়ে গেছে, এখন শুধু তোমার দেখার পালা। জয়নাল আহমেদ খাবারের টুকরো মুখে পুরে বললেন, হ্যাঁ তা তো ঠিক আছে, কিন্তু আমি ভাবছিলাম যে আমাদের গোয়ালে তো অনেকগুলো গরু আছে, সেখান থেকে যদি তরতাজা গরুর গোশত দেওয়া হয় তাহলে কেমন হবে ব্যাপারটা? সাজ্জাদুল আহমেদ আনন্দের সহিত বললেন, এইটা তুমি একদম ঠিক করেছ ভাইয়া, ইদানিং গরুর গোশতের দামটা চওড়া খুব। জয়নাল আহমেদ তৎক্ষণাৎ বললেন, তাহলে এক কাজ করি, নবীনকে বলে ব্যবস্থা করে ফেলি। ঠিক আছে। খাবার শেষ করে উঠে দাঁড়ালো জয়নাল আহমেদ। আরিফা আহমেদ নিজ দায়িত্বে সাজ্জাদুল আহমেদকে ঘরে নিয়ে গেলেন। হাফ ছেড়ে বাঁচল স্নেহা। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে খেতে বসেছে। আগমন ঘটে শাইলা আহমেদের। শুনো বোনের শ্বশুরবাড়ি যাচ্ছ, ভালো কথা, কিন্তু ওখানে গিয়ে নাচানাচি লাফালাফি করবে আর সেগুলো আমার কানে আসবে তখন কিন্তু খবর আছে। যাবে, ঘুরবে কিছুদিন, তারপর ফিরে আসবে। যদি বাদরামি করো তাহলে ফল খুব খারাপ হবে। এই আমি আগে থেকেই বলে দিলাম। রুটির টুকরো মুখে নেওয়ার পূর্বেই হাত থেমে গেল স্নেহার। এইটা কোনো কথা? সে যাবে অথচ মজা করতে পারবে না? হায় রে কপাল! কিরে, খাচ্ছিস না কেন? মায়ের ধমকে হুঁশে ফিরল ফারহা। ফাঁকা ঢোক গিলে বলল, বলছিলাম কি মা, তুমিই খাও, আমি ফারহার বাড়িতে গিয়েই খাবো। চুপচাপ টেবিল ছেড়ে উঠে গেল স্নেহা। সুচালো চোখে তাকিয়ে আছেন শাইলা আহমেদ। কিচেন থেকে কফি কাপ হাতে বেরিয়ে এলো ফারহা। সোফায় বসে কাজ করছিল সাইফুল। ভাইয়া, আপনার কফি। সৌজন্যমূলক হাসল সাইফুল। হাত বাড়িয়ে কফি কাপ নিয়ে বলল, থ্যাঙ্কস ফারহা। ফারহার স্বভাবসুলভ মিষ্টি হাসি উপহার দিয়ে ফের কিচেনে গেল। কিয়ৎ সময় পরেই উপর থেকে চিৎকার শুনতে পেল। ফারহা, ফারহা কোথায় তুমি? ইমিডিয়েটলি রুমে এসো। হঠাৎ তাসফিনের চিৎকার শুনে বাড়ি শুদ্ধ লোক অবাক হল। কিচেনে থাকা রুবেনা শেখ ভ্রু কুচকে শুধায়, কি হলো এটা? সকাল সকাল চেঁচাচ্ছে কেন তাসফিন? ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ফারহা। এখন আবার কি হলো? লোকটা এভাবে ডাকছে কেন? নূপুর ত্রস্ত পায়ে ছুটে এলো। ফারহার উদ্দেশ্যে বলে, ফারহা, তোমাকে তাসফিন ভাইয়া ডাকছে, যাও তো দেখো কি হয়েছে। ফারহা অপেক্ষা করল না, ত্রস্ত বেগে ছুটে গেল। মহারাজ ভঙ্গিতে রুমের এক্সট্রা কাউচের উপর পা তুলে বসে আছে তাসফিন, ইস্পাত কঠিন চোয়াল। আপনি ডাকছিলেন? ব্যস্ত পায়ে ভেতরে প্রবেশ করল ফারহা। চোখ তুলে তাকালো তাসফিন, দৃষ্টি কঠিন। ভারী স্বরে বলল, বাইরে যাও। কথার অর্থ বুঝতে পারছে না ফারহা। বাইরে যেতে বলেছি। এইমাত্র তো ডাকলেন, তাহলে এখন? যেতে বলছি বাইরে, দরজার কাছে। ফারহা চুপচাপ বাইরে গিয়ে দরজার কাছে দাঁড়াল। এবার পারমিশন নিয়ে ভেতরে এসো। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ফারহা। এটা কোনো কথা? গাল ফুলিয়ে ফেলে সে, রাগে দাঁত কটমট করে শোধায়, আসবো? ইয়েস। রাগে ফুঁসছে রীতিমতো ফারহা। ভেতরে এলো সে। উঠে দাঁড়াল তাসফিন, বুকে হাত গুজে বলল, আমার ড্রেস কোথায়?
চেঞ্জ করব কখন? কফি কোথায়? আপনার সব তো ওয়াশরুমে আছে, কফিটা তো কিচেনে। ঝটপট গিয়ে ড্রেস বের করো, ফাস্ট, গো গো, হারি আপ। দ্রুত গতিতে দৌড়ে গেল ফারহা। হাঁপিয়ে যাচ্ছে মেয়েটা। 5 মিনিট আছে হাতে। বাথরুম থেকে কান পেতে শুনল ফারহা। এটা ঠিক নয়, বদলোক একটা। কান্নায় চিক্কুট দিতে মন চাচ্ছে ফারহার। পাগলের মতো এদিক ওদিক ছুটে সব রেডি করে রাখল ফারহা। রেডি। টাওয়েল টেনে নিল তাসফিন। দরজার দিকে ইঙ্গিত করে বলল, গো, রেডি হতে হতে যেন কফি নিয়ে এখানেই পাই। গাল ফুলিয়ে নিচে কিচেনে গেল ফারহা। কফি রেডি করাই ছিল, সে তো ভেবেছিল তাসফিন নিচে এসে খাবে, অথচ জাজরের লেফটেন্যান্ট সাহেব ইচ্ছে করে এমন করছে। চুপসে যাওয়া মুখখানি নিয়ে কফি হাতে ওপরে দোতলায় গেল ফারহা। সেই আগের মতোই বসে আছে তাসফিন। তৈরি হয়নি, শুধু প্যান্ট ঠিকঠাকভাবে পরেছে, কিন্তু শার্টের সবগুলো বোতাম খোলা রয়েছে। আসবো? ভেতরে এলো ফারহা। কফি টেবিলের ওপর রাখল। আপনার কফি, কাম ইনসাইড। ভালো বাচ্চার মতো এগিয়ে গেল ফারহা। নত মস্তকে দাঁড়িয়ে আছে। হলুদ রঙা একটা গোল জামা পরেছে সে। ওড়না দুধারে ক্রস করে পড়েছে। বুকের সামনে দুটো ফিতের ডিজাইন করা জামাতে। আকস্মিক সেই ফিতেগুলো টেনে নিজের কাছে নিয়ে এলে ফারহাকে। আঁতকে ডান হাত পিছন দিকে নিয়ে পিঠের দিকটা চেপে ধরে ফারহা। সামনের দুটো ফিতে পিছনের ফিতের সাথে বাঁধা রয়েছে। সামনের ফিতেটা টানতেই পিছনের ফিতে খুলে আসে। জামা খসে পড়তে নেয় ফারহার। চেপে ধরল সে। চারুন, চারুন, খুলে যাচ্ছে। যাক, খুলে। ছি, আপনার লজ্জা করছে না আমাকে দেখতে? খোলেনি তো দেখতেই পাচ্ছি না, খুলে দাও। লজ্জায় চোখ দুটো বড় বড় হয়ে গেল ফারহার। কান দিয়ে রীতিমতো ধোঁয়া বেরোচ্ছে। ছি, ছাড়ুন আমায়। প্রত্যুত্তরে কিছু বলল না তাসফিন। আরেক দফা ফারহাকে অবাক করে দিয়ে জামাটা নিচে নামিয়ে ফেলল। বড্ড আসলে সে মুখ ডোবায় সেখানটায়। গগন কাঁপিয়ে কেঁপে উঠল ফারহা। অনাকিঙ্ক্ষিত ভাবতেই তাসফিন তার অনাবৃত বক্ষে পুরুষ্ট ওষ্ঠ ছোঁয়ায়। থেমে থাকে নিশে। ওষ্ঠজোড়া অগ্রসর হয় নিচের দিকে। 2 হাতে তার গোথানো চুলগুলো খামচে ধরে ফারহা। চোখ দুটো খিচিয়ে বুঝে ফেলে সে। চোখ তুলে তাকালো তাসফিন। ফিসফিসিয়ে হাসকি টুনে বলল, নট ব্যাড। সহসা সরতে চাইল ফারহা। কোমর পেঁচিয়ে ধরে তাসফিন। আই ওয়ান্ট ইট অ্যাগেন। ফারহা ছটপট করল। হৃৎপিণ্ড প্রবল বেগে ধুকফুক করছে। গলা শুকিয়ে এলো মুহূর্তের মাঝে। এখন তার কি হবে?